গোসল ছাড়া যেন রুম থেকে বাহির না হও। নির্লজ্জ মেয়ে কোথাকার। তিনি তেরা চোখে তাকিয়ে চলে গেল। পুষ্প দরজা আটকে ফিরে আসে। তার চোখ টলমলো করছে। প্রথম দিন সকালে যে এমনতর ঝাড়ি খেতে হবে এর জন্য পুষ্প প্রস্তুত ছিল না। শিমুল তার বুবুর এমন কাজে হতভম্ব। পুষ্পর টলমলো চোখের দিকে তাকিয়ে উঠে বসে। খাটে বসে পুষ্পর হাত ধরে তার কাছে বসায়। কি হলো? বুবু এভাবে বললো কেন? এটা বলতে বলতে পুষ্প চোখ দিয়ে টলমলো করে পানি পড়ে যায়। শিমুল চোখের পানি মুছে দিয়ে পুষ্পকে সান্ত্বনা দিল। আগের কালের মানুষ তো এইসব মানে বেশি। হুম। পুষ্প, আমাদের বিয়েটা মা আর ভাইয়া ছাড়া কেউ মেনে নেয়। আমাকে নিয়ে তারা তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারেনি বিধায় তোমার উপর তাদের ক্ষোভ থাকবে। তেরা তেরা কথা বলবে, নিজেদের রাগ দেখাবে। তুমি নিজে শক্ত থাকবে। তোমার নিজের শক্ত থাকতে হবে। তাদের দেখিয়ে মোটেই কাঁদা যাবে না। কাঁদলেই তারা ভাববে তুমি কষ্ট পাচ্ছ, তাহলে আরো বেশি বেশি এমন করবে। তাই তোমার কি করতে হবে? তুমি নিজের মতো চলবে। কোনো সমস্যা হলে আমাকে বা মাকে বলবে। আর এদের জন্য চোখের পানি যেন আর না পড়তে দেখি। আমার বউয়ের চোখের পানি খুব দামি, ঠিক আছে? মানুষটা এত ভালো করে সব বোঝায় যে না বুঝে উপায় থাকে না। পুষ্প মাথা নেড়ে হ্যাঁ বলে। রাবিয়া পুষ্পকে দেখে ডাইনিং টেবিলে নিয়ে বসায়। আলতো হেসে বলল, পুষ্প, কিছু খাবে? পুষ্প ওনার দিকে তাকায়। এক পরিবারে কত ধরনের মানুষ। একজন ধানি লঙ্কা তো, আর একজন বরফ গোলা পানি। সে মাথা নেড়ে না জানায়। ফুলি তখন আটার রুটি বানাচ্ছে। শাশুড়ি বৌমাকে একসাথে বসে থাকতে দেখে পেশাকার সারা শরীর জ্বলে যায়। পুষ্পকে বলে, রুটি বানাতে পারো নাকি শুধু ছেলেদের মাথা খেতেই পারো? এমন কথা কি উত্তর হতে পারে তা পুষ্পর জানা নেই। সে কি বলবে ভেবে পেল না, মাথা নিচু করে বসে থাকে। নতুন বউকে এমন ভাবে কথা বলাতে রাবিয়া বিব্রত হয়। পরিস্থিতি সামলাতে বলে, আম্মা আজকে ফুলি বানাক। পুষ্প তো এখন সবসময় এখানে থাকবে, পরে বানাতে পারবে। রাবিয়ার কথা শুনে পেশাকার মেজাজ খারাপ হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলল, একদিনে বউয়ের পক্ষ নিয়ে আমার সাথে কথা তর্ক করো? শৌকত, কই তুই? দেখে যা তোর বউ কত বেড়েছে। আম্মা, আপনি ভুল বুঝবেন না, মেয়েটা কালকে এসেছে। তাতে কি? আমি এই বাড়িতে প্রথম দিন এসেই মশলা বেটে রান্না করেছিলাম। তোমাদের মতো এত নকশা করিনি। পুষ্পর কাছে অবস্থা সুবিধার লাগে না, কিন্তু সে তো রুটি বানাতে পারে না। সাহস করে রাবিয়াকে বলল, মা আমি পারবো। এটা বলে উঠে রান্নাঘরে গিয়ে ফুলির হাত থেকে বেলুনি নিয়ে রুটি বেলতে যায়। বাবার বাড়িতে কাজ না করা অদক্ষ পুষ্প গোলগাল রুটি বানাতে পারে না। যতই গোলগাল বানাতে যায় ততই তেরা বাঁকা হয়ে যায়। পেশাকার পাশে দাঁড়িয়ে আছে। পুষ্পর বুকটা কাঁপে। পেশাকার কিছু বলার আগে রাবিয়া আসে। আম্মা, আব্বা উঠেছে, আপনাকে ডাকে। পেশাকার রুটির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে চলে যায়। উনি চলে যাওয়ার পরে রাবিয়া ফুলিকে দিয়ে রুটি বানিয়ে ফেলে। পুষ্প তার শাশুড়ির দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় চোখ ভিজে ওঠে। রাবিয়া পুষ্পকে আবার ডাইনিং টেবিলের চেয়ারে বসায়। আমার যখন বিয়ে হয় আমি খুব ছোট ছিলাম, কিছুই পারতাম না। সবাই ভুল ধরতে মুখিয়ে থাকতো, কেউ শিখিয়ে দিতে আসতো না। অথচ আমাকে শিখিয়ে দিলে আমি পারতাম। একসময় করতে করতে সব শিখে গেলাম, কিন্তু সবার ব্যবহারগুলো মন থেকে গেল না। বুকে এখনো সব তাজা। আমি তোমাকে নিজ হাতে সব শিখাবো। আমি যে কষ্ট পেয়েছি, আমি চাই না আমার ছেলের বউ এমন কষ্ট পাক। এমন ভালো একটা শাশুড়ি পেয়ে পুষ্প মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানায়। রাবিয়া পুষ্পর জন্য রুটি আনতে রান্নাঘরে যায়। তখনই সুইটি আলু থালো বেশে ছুটতে আসে, এসেই পুষ্পর সামনে দাঁড়ায়। পুষ্প সুইটিকে দেখেই বুঝতে পারে সুইটি মাত্রই ঘুম থেকে উঠে এসেছে। সুইটি কিছু না বলে পুষ্পর চুলে হাত দেয়। চুল ভেজা এটা বুঝতে পেরে বলল, তোমার চুল ভেজা কেন? এমন উদ্ভট প্রশ্নের উত্তর কি হতে পারে পুষ্প ভেবে পায় না। তখনই শিমুল আসে পুষ্পর পাশের চেয়ারটা টেনে তাতে বসে বলল, চুল ভিজানোর কাজ করেছে তাই চুল ভিজা, তোর কোনো সমস্যা? শিমুলের দিকে চোখ কটমট করে তাকিয়ে সুইটি আবার রুমে চলে যায়। যদিও রীতিমতন 2.5 দিন পরে মেয়ে আবার বাবার বাড়ি যাওয়ার কথা থাকে, কিন্তু মুন্নির বর আবার ঢাকা চলে যাবে বিধায় আজকেই পুষ্পকে নিতে আসবে। পুষ্পর বাবার বাড়ির লোক আসবে। পুষ্প সে কি খুশি, শাশুড়িকে হাতে হাতে এটা সেটা এগিয়ে দিচ্ছে। দুপুরের দিকে মিজান শেখ, মুন্নি আর মুন্নির বর আসে। সবাই স্বাভাবিকভাবেই কথা বলে। খাওয়ার সময় হলে শৌকত বা মজিব হাওলাদার কাউকেই টেবিলে আনা যায় না। শিমুল নিজেই সবাইকে সাদর করে খাবার বেড়ে দেয়।
মিজান শেখ বারবার জিজ্ঞাসা করছিল মজিদ আর শওকত হাওলাদারের কথা। শিমুল বলল, আপনি শুরু করেন। আব্বা আর দাদা একটা কাজে বাইরে গেছে, আসতে দেরি হবে। পুষ্পর চোখ ভিজে ওঠে। তার শ্বশুর আর দাদা শ্বশুর বাড়িতেই আছে। পুষ্পর বাবার সাথে বসে খেতে এত লুকোচুরি। বিকালে পুষ্প আর শিমুল মিজান শেখের সাথে তাদের বাড়িতে যায়। পুষ্প অবাক হয়ে তার আব্বা আমার কাজকর্ম দেখে। যে শিমুলের নাম শুনলেই পুষ্পকে মারা হতো, সেই শিমুলকে কত আদর যত্ন করা হচ্ছে। রোকসানা কিছুক্ষণ পরে পরে এটা সেটা এনে দিচ্ছে। পুষ্প চুপচাপ সব দেখে আর ভাবে, বাবা মায়ের কথা শুনে যদি অন্য কোথাও বিয়ে করে নিত তাহলে বুকের কষ্টটা সারা জীবন জ্বালাতো। আর এখন একটু কষ্ট হলেও শিমুলকে পেয়েছে, আর বাবা মাও কি সুন্দর শিমুলকে জামাই আদর করছে। পুষ্প মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। পলাশ বেহার মতন নিধির পিছু পিছু ঘুরছে। নিধি পলাশকে দেখেও দেখছে না। সবার সাথে হেসে কথা বললেও পলাশকে এড়িয়ে যাচ্ছে। এই এড়িয়ে যাওয়াটা পলাশের সহ্য হচ্ছে না। বারবার নিধিকে দেখছে। নিধি যেহেতু একসময় এই কলেজের স্টুডেন্ট, তাই সব শিক্ষকই নিধির প্রতি সদয়। ক্লাস গ্যাপে পলাশ অফিস রুমে আসে, তখন নিধিরও গ্যাপ ছিল। নিধিকে একা পেয়ে পলাশ সোজা নিধির টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। নিধি মাথা তুলে তাকায়, তারপর আবার চোখ নামিয়ে নেয়। পলাশ ডাকে, নিধি, নিধি। নিধি কথা বলে না দেখে পলাশ হাঁটু মুড়ে নিচে বসে। একটু কথা বললে কি হয়? পলাশ তো এতটা খারাপ না। একটু কথা বলো। পলাশের এমন কাজে নিধি অপ্রস্তুত হয়ে যায়। তাদের প্রেম চলাকালীন প্রেমের কথা কলেজের কেউ জানতে পারেনি। এখন হঠাৎ করে পলাশের এমন কাজ কেউ দেখে নিলে নিধির সমস্যা। তাই সে আস্তে করে বলল, কি বলবো, ভীতু পুরুষের সাথে কথা বলার মতন রুচি নেই। নিধি উঠে চলে যেতে নিলে পলাশ আরো কিছু বলতে চায়। নিধি থামিয়ে বলে, আপনি আমাকে এভাবে বিরক্ত করলে খারাপ হবে, কিন্তু কাছে এসেছি বলে কথা বলার জন্য উঠে পড়ে লেগেছেন। কই, এতদিন তো খবর নেননি, একবারের জন্যও জানতে চাননি কই আছি। নিধি উঠে চলে যায়। পলাশ অসহায় হয়ে উঠে দাঁড়ায়। নিধির প্রতিটা কথা পলাশের বুকে এসে লেগেছে। সে ভীতু। পলাশ চুপচাপ নিজের টেবিলে গিয়ে বসে। টেবিলের উপর মাথা রেখে চুপচাপ শুয়ে থাকে। এত এত কষ্টের মাঝে পলাশের শরীরটা আর বয়ে বেড়াতে ইচ্ছা করে না। তার আব্বা তাকে বলেছিল নিধির বিয়ে হয়ে গেছে, এখন যোগাযোগ রাখলে নিধির সংসার ভাঙতে তিনি দুবার ভাববে না। তারপরেও পলাশ লুকিয়ে নিধির বাবার ঠিকানায় গিয়েছিল। ওখানে গিয়ে কাউকে পায়নি। নিধির কোথায় বিয়ে হয়েছে সেই খবরও পায়নি। এক বুক হাহাকার নিয়ে ফিরে এসেছে। কিছুক্ষণ পরে কলেজ থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়। মনে মনে প্রার্থনা করে, আল্লাহ, বাইক অ্যাক্সিডেন্ট করে যদি মরে যেতাম সেটাই ভালো হতো। এর পরের দিন শিমুল আর পুষ্প বাড়িতে ফিরে আসে। শিমুলের জরুরি কাজ আছে বিধায় তাড়াতাড়ি ফিরে আসা। পুষ্প রাবিয়া বেগমের কাছে গিয়ে বসে থাকে। নিজের মাকে ছেড়ে এসেছে। রাবিয়ার কাছে আসলে মায়ের মতন ঘ্রাণ পাওয়া যায়। দুজনের কথা বলতে বলতে অনেক সময় কাটায়। রাত 9টার সময় পুষ্প তার রুমে আসে। শিমুল বিকেলে বেরিয়েছে, এখনো আসেনি। পুষ্প চোখগুলো শুধু শিমুলকেই খোঁজে। বিছানায় গিয়ে দেখে একটা শপিং ব্যাগ। পুষ্প এগিয়ে গিয়ে ব্যাগটা হাতে নেয়। খুলে দেখে কালো শাড়ি, সাথে একটা চিরকুট। পুষ্প চিরকুট হাতে নিয়ে পড়া শুরু করে। প্রণয়িনী, আমি যে বিষ ব্যথায় পাগল হয়ে যাচ্ছি, তোমার চোখে পড়ে না? প্রণয়িনী, আমার তৃষ্ণার্ত চোখের নেশা কি তোমায় কাবু করতে পারছে না? প্রণয়িনী, এই জন্মগ্রস পাগল প্রেমিকের খরা লেগে মরে যাওয়া শিমুল গাছে একটু পুষ্প ছোঁয়া দেয়া যায় না? প্রণয়িনী, তুমি কি আমার মতো তৃষ্ণায় ছটফট করো? খুব আপন করে নেওয়ার ইচ্ছে জাগে না? প্রণয়িনী, তুমি চাইলে আমরা শিমুল ফুল ফোটাতে পারি। আমাকে দেখো, আমি খুব করে যাইছি তোমাদের ডুবে যেতে। তুমিও কি আমাদের ডুবতে চাও? এই শাড়িটা পরে আপনার পাগলের জন্য অপেক্ষা করার দরখাস্ত রইল। এ আপনার অতি বাধ্যগত স্বামী শিমুল। এই সামান্য চিরকুট পরেই পুষ্পর মনটা অন্যরকম ভালো লাগাই ছেয়ে যায়। লজ্জায় শরীরে শিহরণ বয়ে যায়। কালো শাড়িটা হাতে নিয়ে রেডি হতে ছুটে। আজকের মনের সব রং মিশিয়ে সাজবে। রাত 11টার দিকে শিমুল রুমে আসে। রুম অন্ধকারে লেপ্টে আছে। শিমুল লাইট জ্বালিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পকে কালো শাড়িতে যতটা সুন্দর লাগবে ভেবেছিল তার থেকেও বেশি সুন্দর লাগছে। শিমুল আলতো পায়ে এগিয়ে যায়। পুষ্পকে নিজের করে দেওয়ার জন্য মনে মনে বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। পুষ্পর হাত ধরে বলল, আমার মুখে অনেক সুন্দর লাগছে তো। শিমুলের এমন প্রশংসায় পুষ্প মিয়ে যায়। বুকের পাখি উলট পালট ডানা ঝাপটাতে বেরিয়ে যেতে চায়। শিমুলের নিঃশ্বাসের গরম তাপে
পুষ্প চোখ বন্ধ করে নেয়, মাথা নেড়ে বলল, মিথ্যে কথা। সত্যি এত সুন্দর লাগছে যে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। পুষ্প মাথা নিচু করে লাজুক হাসে। পুষ্পর লাজুক হাসির দিকে তাকিয়ে শিমুলও হাসে। তারপর শিমুল পুষ্পকে কোলে তুলে নেয়, ফিসফিস করে বলল, আজকে রাতে আমি ভীষণ খারাপ হতে চাই, আজকে না হয় শিমুল ফুল ফুটুক। পুষ্প প্রতি উত্তরে শিমুলের গলা আঁকড়ে ধরে। প্রণয়ের ছোঁয়া সেও জর্জরিত, কাতর। পুষ্পকে কোলে নিয়ে শিমুল আলতো গলায় গেয়ে ওঠে, তুমি আমার কাছে যুদ্ধে জয়ী 7 রাজার ধন, শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মতো মন। আমার মনের জোছনা আমি কাউকে দেব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানি না। পুষ্প মুগ্ধ গলায় শিমুলের গলার গান শোনে। শিমুলের বুকে মাথা রেখে শিমুলের বুকে উথাল পাতাল ঠিক টের পাচ্ছে। পুষ্প মাথা নিচু করে শিমুলের বুকের কাছের গেঞ্জি আঁকড়ে ধরে। শিমুল হেঁটে পুষ্পকে বিছানায় নিয়ে যায়। পুষ্পকে লজ্জা পেতে দেখে তার খুব ভালো লাগছে। পুষ্প নরম মনের ভয়ানক তাপে শিমুল তখন ছন্ন ছাড়া। আদরের চোখ দিয়ে পুষ্পকে দেখে, যে চোখের দৃষ্টি পুষ্পর শরীর শিহরণ জাগাতে সক্ষম। শিমুল পুষ্প চোখের দিকে তাকিয়ে আছে। পুষ্প তাকাতে পারে না। হাত দিয়ে শিমুলের মুখ অন্যদিকে ফেরাতে চাইলে শিমুল হাত ধরে বলল, কি? পুষ্প মাথা নেড়ে বলল, না। শিমুল পুষ্পর নরম গালে তার দাড়িযুক্ত গাল ঘষে জড়ানো গলায় বলল, কি না? না। শিমুল মুচকি হাসে। পুষ্পর গালে হাত বুলিয়ে দিয়ে পুষ্প চোখ বন্ধ করে নেয়। শিমুলের এতদিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। না, না ভাঙে না, শিমুল নিজেই ভেঙে দেয়। নিষিদ্ধ ইচ্ছাদের পাখা মেলে উঠতে দেয়। নীড়ে ডুবে যায় পুষ্পতে। পুষ্প শিমুলের পাগল করার ছোঁয়ায় দিশা হারায়। শিমুল তখন পুষ্পকে নতুন রূপে আবিষ্কার করতে ব্যস্ত। নিজের সবটা ভালোবাসা উজাড় করে পুষ্পকে নতুন রূপে রাঙিয়ে তুলতে সে কি চেষ্টা! নিজেকে নতুন রূপে পুষ্পর সামনে নিয়ে এলো। পুষ্প অবাক হয়ে শিমুলের পাগলামি দেখে। শিমুল আজ সত্যিই পাগল। পাগলামি আজ সীমাহীন। পুষ্প কাপা ঠোঁটে কিছু বলতে চেয়েও বলা হয় না। শিমুলের আধো আধো পাগলের প্রলাপ শুনে পুষ্পর লজ্জা মুখ লুকায়। ফিসফিস করে শিমুল বলে, না প্লিজ না। শিমুল পুষ্পর কথা শোনে না। সে নিজের আধিপত্য প্রসার ঘটাতেই ব্যস্ত। তার নিঃশ্বাস তখন রুমের পরিবেশ অশান্ত করে দিচ্ছে। শুধু নিঃশ্বাসই রুম অশান্ত করে না, শিমুলের মুখে জড়ানো গলায় পাগল করা কথাগুলো পুষ্পকে অশান্ত করে দেয়। পুষ্প চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। শিমুল শান্ত বাচ্চার মতন শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে শিমুল নিভু নিভু গলায় পুষ্পকে বলে, কি খবর পুষ্পরানী? শিমুলের এমন কথায় পুষ্প চোখ খুলে তাকায়। শিমুলের চুলে হাত রেখে বলে, আপনি ভীষণ খারাপ মানুষ। তাই নাকি? ভীষণ খারাপ। আচ্ছা, আসলেই খারাপ। প্রতিটা পুরুষই তার ব্যক্তিগত নারী সান্নিধ্যে আসলে খারাপ হয়ে যায়। এত খারাপ হতে হয় না। হয়তো চৈত্রের খরায় মরে যাওয়া গাছে ফুল ফুটেছে, শিমুল ফুল। শিমুলের কথা শুনে পুষ্প ঠোঁট উল্টে বলল, আর একটাও বাজে কথা বলবেন না। আরে বাজে কথা কি? আর এভাবে আপনি আপনি করছো কেন? প্রমোশন থেকে ডিমোশন করে দিলে ব্যাপার কি? পুষ্প কথা বলে না, হাত দিয়ে মুখ ঢেকে নেয়। এই মুখ আর শিমুলকে দেখানো যাবে না। শুধু শিমুল কেন, অন্য কাউকেও দেখানো যাবে না। সারা অঙ্গে শিমুল লেপ্টে গেছে, যেন অন্য কেউ দেখলেই বুঝে যাবে। শিমুল কিছুক্ষণ পুষ্পকে দেখে বলল, এই জন্যই বলি তোমার নাম পুষ্প না রেখে লাজুকলতা রাখার দরকার ছিল। পুষ্প নিজেকে কেমন পূর্ণ পূর্ণ লাগে। সুখে চোখে জল আসে। সে টলমলো চোখে শিমুলকে দেখে। শিমুল সেদিকে তাকিয়ে আস্তে করে বলল, আমি খুব সরি ফুলরানী। পুষ্প শিমুলের বুকে হাত রাখে। শিমুলের মুখে হাসি দেখে পুষ্পর মনটা ভরে যায়। শিমুলের কানে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, তুমি এত পাগল কেন? তোমার বর যে, এই জন্য। হুম। তুমি যে আমার সুখের রানী তা জানো? পুষ্প শিমুলের মুখের দিকে তাকিয়ে বলল, আগে জানতাম না, এখন তোমার সুখী চেহারা দেখে কিছুটা উপলব্ধি হচ্ছে। কিছুটা না, আমার সব সুখ আল্লাহ তোমার মাঝে দিয়েছে। তোমাকে পেয়েছি, তোমাকে পেয়ে আমি পূর্ণ। তোমাকে আমার করে দেওয়ার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। পুষ্প কিছু বলে না। শিমুল আদল বুকে চুপচাপ শুয়ে থাকে। আল্লাহ স্বামী স্ত্রী দুজনকে দুজনের পরিপূরক হিসাবে সৃষ্টি করেছেন, একজন আরেকজনের সুখের খোরাক। পুষ্প তার ফুসফুস ভরে শিমুলের ঘ্রাণ নেয়। ভোর সকালে পুষ্প উঠে যায়। বিছানায় শিমুল বেঘরে ঘুমাচ্ছে। শিমুলের দিকে তাকিয়ে পুষ্প রাতের দৃশ্য চোখে ভেসে ওঠে।
লাজুক হেসে বাথরুমে ছোটে, ফ্রেশ হয়ে নামাজ পড়ে। মোনাজাতে সবার আগে শিমুলের জন্য দোয়া আসে। এমন স্বামী দেওয়ার জন্য বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। নামাজ শেষ করে আবার বিছানায় শুয়ে থাকে। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু শুয়ে থাকলে তো চলবে না, যে কোনো সময় শিমুল জেগে যাবে। পুষ্প এই লোকের সামনে পড়তে চায় না, ধীর পায়ে হেঁটে দরজা খুলে বেরিয়ে যায়। ফুলি তখন রান্নাঘরে নাস্তা বানাতে ব্যস্ত। পুষ্পকে দেখে হাসে। এই ফুলি মেয়েটাকে পুষ্পর পছন্দ হয়েছে, খুবই দিল খোলা। দুজনে এটা সেটা বলতে বলতে নাস্তা রেডি করে। রাবিয়া এসে পুষ্পকে দেখে খুশি হয়। পুষ্পর মাথায় হাত বুলিয়ে বলে, তোমার এত সকালে উঠতে হবে না, প্রথম প্রথম একটু দেরি করে উঠলেও আমি বকা দিব না। পেশাকার এসে এই কথাটা শুনে নেয়। কোন নবাব জাদির বিয়ে করিয়ে এনেছ যে দেরি করে উঠবে? আম্মা, তুমি চুপ থাকো। এই মেয়ে, তোমার আম্মা কি কোনো তাবিজ টাবিজ দিয়েছে নাকি? সকালে নাস্তার সাথে মিলিয়ে দেওয়ার ধান্দায় আছো? পুষ্প অবাক হয়ে বলল, তাবিজ? কেন, তাবিজ চিনো না? তাবিজ করে শিমুলকে যেভাবে পাগল করেছো। পুষ্প অবাক হয়ে তার শাশুড়ির দিকে তাকায়। রাবিয়া তার শাশুড়িকে এটা সেটা বলে থামায়। পেশাকার গিজগিজ করতে করতে চলে যায়। পলাশ কলেজ যাওয়ার পথে দেখে নিধি রেস্টরুমে বসে আছে। উঁকি দিয়ে দেখলো আর কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে টুপ করে ঢুকে দরজা আটকে দেয়। হঠাৎ করে পলাশ আসতে নিধি চমকে তাকায়। পলাশ এসে সোজা নিধির দুপা আঁকড়ে ধরে। নিধি, আমি জানি আমি তোমার অযোগ্য, কিন্তু এইভাবে কথা বলে আমাকে কষ্ট দিও না প্লিজ। আমার সহ্য হয় না। নিধির বুকের তোলপাড় পলাশ দেখে না। তার বুকের রক্তক্ষরণ কারোর চোখে পড়ে না। অসাধারণ ব্যক্তিত্বের পলাশ এমন ভেঙে পড়া দেখে নিধি অবাক হয়। হাত দিয়ে জোর করে পলাশের বাঁধন থেকে মুক্ত হয়। কি করছেন? মাথা ঠিক আছে? কথা বলো, যা ইচ্ছে তাই বলো, কিন্তু এভাবে চুপ করে থেকো না। কথা বললে কি হবে? সব কি আগের মতন হবে? আমার নিষ্পাপ ভালোবাসা ফিরিয়ে দিতে পারবেন? পলাশ চুপ করে নিধিকে দেখে। নিধি আবার বলে, আগের মতন হবে না, আর আপনিও আমার সামনে এভাবে আসবেন না। চলে যান, আর বিরক্ত করলে আমি কলেজ থেকে চলে যাব। পলাশ ছলছল চোখে নিধিকে দেখে। তার জন্য চলে যাবে? উঠে দাঁড়িয়ে বলল, আর কথা বলতে আসবো না। বেশি সমস্যা হলে বলো, চাকরি ছেড়ে দেবো। সে আস্তে করে বেরিয়ে আসতে গেলে নিধি হাত ধরে আটকায়। পলাশ কিছু বুঝে ওঠার আগে নিধি পলাশের বুকে ঝাঁপিয়ে পড়ে। ফিস ফিস করে বলল, আমি আর সইতে পারছি না পলাশ, বুকে প্রচন্ড ব্যথা করে, এই যন্ত্রণায় মরে যাচ্ছি। আমাকে প্লিজ মুক্তি দাও, বাঁচতে দাও। পলাশ নিধিকে শক্ত করে নিজের বুকে মিশিয়ে নিতে চায়। অন্যের বউ বুকে নেওয়া পাপ, সেটা পলাশ জানে, তবু আজকে সে পাপ করতে রাজি। অনেক বছর ধরে যার ছোঁয়া পেতে মন উজাটন, তার ছোঁয়া পেয়ে পলাশের নাকের পাটাতন ফুলে চোখ দিয়ে পানি পড়ে। নিধির ঘাড়ে মুখ লুকিয়ে নিধির মতো করে ফিসফিস করে বলল, আর চালাবো না, জীবনের তরে মুক্তি দিলাম। শিমুল সকালে ঘুম থেকে উঠে পুষ্পকে পায় না, মনে মনে হাসে। পুষ্প যে লজ্জায় কাছে আসছে না এটা বেশ বুঝতে পারছে। তারপর গলা উঁচিয়ে পুষ্পর নাম ধরে ডাকে। পুষ্প তখন সোফায় বসে তার শাশুড়ির মাথায় তেল দিচ্ছিল। ফুলিকে বলল, ফুলি, তোমার ভাইয়া কেন ডাকে? দেখে আসো তো। ফুলি দৌড়িয়ে যায়। পায়ের শব্দ শুনে শিমুল ভাবে পুষ্প এসেছে। হাসি মুখে তাকিয়ে দেখে ফুলি দাঁড়িয়ে আছে। ভাইজান, কিছু লাগবো? শিমুল হাসি হাসি মুখ নিমিষেই গম্ভীর করে বলল, চা লাগবে। আচ্ছা। শিমুল দরজা থেকে উকি দিয়ে দেখে পুষ্প তার মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছে। ফুলি চা নিয়ে আসে। তোর ভাবিকে গিয়ে বল আমি ডাকছি। ফুলি গিয়ে বলল, ভাবি, ভাইয়া ডাকে, জলদি যান। রাবিয়া মুচকি হেসে উঠে যায়। মাথার চুল হাত খোপা করতে করতে বলে, আমি রুমে যাই, একটু কাজ আছে। শিমুল কেন ডাকে দেখো গিয়ে। শাশুড়ি যে বুঝতে পেরেই চলে গেছে এটা দেখে পুষ্প লজ্জা পায়। আস্তে আস্তে রুমের দিকে এগিয়ে যায়। শিমুল পুষ্পকে দেখে হাসে, এগিয়ে এসে কাছে দাঁড়ায়। কই ছিলেন ম্যাম? এই এখানেই। শিমুল পুষ্পর মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, সব ঠিকঠাক? পুষ্প মাথা নেড়ে হ্যাঁ জানায়। সত্যি? পুষ্প আস্তে করে বলল, জি। শিমুল পুষ্পকে নিয়ে বিছানার এক কোণায় বসে। তুমি ভালো আছো? পুষ্প শিমুলের দিকে তাকায়, মাথা নেড়ে বলল, ভালো। শিমুল বিছানায় হেলান দিয়ে বসে। পুষ্প লজ্জার চেহারার দিকে তাকিয়ে তাকে আরো লজ্জা দিতে বলল, পুষ্প, কাল রাতে কি হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না, তোমার মনে আছে?
শিমুলের এমন কথা শুনে পুষ্প চোখ বড় বড় করে তাকায়। রাতে কিছু হয়নি, আমরা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। শিমুল হাত দিয়ে মাথার চুল টেনে ধরে বলল। ওই শিমুল ফুল টুল নাকি? পুষ্প শিমুলের মুখের কথা না শুনেই রুম থেকে চলে যায়। এই ছেলে তাকে মেরেই ফেলবে। নিধি পলাশের বুক থেকে মাথা তুলে পলাশের দিকে তাকায়। পলাশের চোখ ভেজা, মাথা নিচু করে বলল, আর চালাবো না নিধি, তুমি তোমার মতোই থেকো। নিধি হাত দিয়ে তার মুখ চেপে ধরে। বুকটা এত পুড়ছে যে মনে হচ্ছে যে কোনো সময় মরে যাবে। নিধি আস্তে করে ডাকে, পলাশ। পলাশ নিধির চোখে চোখ রাখে। কাজল কালো চোখ ভেজা। নিধির কান্না পলাশের সহ্য হয় না। নিধি পলাশের ঠোঁটের কাঁপন, চোখের কাতরতা স্পষ্ট দেখতে পায়, শুধু ভালোবাসার ছাপ। পলাশের চোখের পানি মুছে বলল, তুমি এত ভালো কেন? পলাশ শুকনো ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে বলল, আমি ভালো না নিধি, ভালো হলে তোমাকে নিচে করে রাখতে পারতাম, আমি তো পারিনি। আমি ব্যর্থ প্রেমিক, খারাপ প্রেমিক। নিধি পলাশের কষ্টে ভরা মুখের দিকে তাকিয়ে বলল, মুক্তি দিয়ে দিচ্ছ? পলাশ নাক টেনে বলল, তুমি তো তাই চাইলে। আমি কি চাই তুমি সেটাও এখনো বুঝোনি। পলাশ নিধির হাত ধরে বলল, মুক্তি চাও না? নিধির আবারও ইচ্ছা করছে পলাশের বুকে যেতে, কিন্তু নিধি মায়া বাড়াতে চায় না। মাথা নিচু করে ব্যাগ হাতে নেয়। নিধি চলে যেতে নিলে পলাশ হাত আঁকড়ে ধরে। উত্তর দিয়ে যাও। নিধি উত্তর দেয় না। পলাশের মুখে হাত বুলিয়ে বলল, বিয়ে করনি কেন? পলাশ ঠোঁট এলিয়ে হালকা হাসে। নিধির মতো কাউকে পাইনি। পেলে বিয়ে করতে? ভাবো কি করে, নিধি তো একজনই। নিধির ভিতরটা সুখ সুখ ব্যথায় কেঁদে ওঠে। মাথা নিচু করে বলল, সারা জীবন কি একাই কাটাবে? পলাশ নিভু গলায় বলে, জানি না। নিধি আর কিছু বলে না। পলাশই বলে, তোমার বর কোথায়? এখানে নেই? পলাশের প্রশ্নে নিধি পলাশের চোখে তাকায়। বোকা ছেলেটাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসাবে মানা সম্ভব না, তাই কাউকে বর বানানো হয়ে ওঠেনি। নিধি দরজা ঠেলে বেরিয়ে যায়। পলাশ কিছুক্ষণ দাঁড়িয়ে কথাটার অর্থ বুঝে নেয়। বুঝতে পারে বুকের কাঁপন বাড়ে, মুখে খেলে যায় এক আকাশ পরিমাণ খুশির ঝিলিক। সম্ভাবনার পথে সূক্ষ্ম ছিদ্র দেখে চোখের তারা চিকচিক করে ওঠে। দ্রুত পায়ে নিধি পিছু যায়। নিধি ততক্ষণে ক্লাসে চলে গেছে। পলাশের বুক শুকিয়ে কাট হয়ে যায়। নিধি কি বিয়ে করেনি? কিন্তু নিধির তো বিয়ে হয়েছিল। সারাটা সকাল পুষ্পদার শাশুড়ির সাথে রান্নায় সাহায্য করেছে। শরীর ক্লান্তিতে ভেঙে আসছিল। বারবার বিছানায় যেতে ইচ্ছা করলেও লজ্জায় শিমুলের সামনে যায়নি। শিমুল অনেকবার এসে ঘুরে গেছে। কয়েকবার পুষ্পর চোখে চোখ পড়তে রুমে যাওয়ার জন্য ইশারা করছে, পুষ্প যায়নি। শিমুল বারবার এসেছে, পুষ্প ভুল করে শিমুলের দিকে তাকায়নি। দুপুরের সবাই খাওয়ার পরেও পুষ্প রান্নাঘরে টুকটাক এটা সেটা রান্নাঘরেই থাকে। রাবিয়া সকাল থেকে ব্যাপারটা খেয়াল করছে। পুষ্প সেই সকালে রান্নাঘরে এসেছে, এখনো ঘরে যাচ্ছে না। শিমুল যে বারবার এটা সেটার বাহানার পুষ্পর কাছেই আসছে, এটা রাবিয়া চোখে পড়েছে। রাবিয়ার একটা অভ্যাস হলো দুপুরে একটু না ঘুমালে শরীর খারাপ লাগে। উনি রুমে যাওয়ার আগে পুষ্পকে বললেন, পুষ্প রুমে যাও, শিমুলের কিছু লাগে কিনা দেখো। পুষ্প আস্তে ধীরে রুমে যায়। দরজা বন্ধ করে বিছানার দিকে তাকায়। শিমুল অন্য পাশ ফিরে শুয়ে আছে। পুষ্প চুপচাপ বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ে। বিছানায় অন্য কারোর উপস্থিতি টের পেয়ে শিমুল ফিরে তাকায়। পুষ্পকে দেখে আবার আগের মতন করে শুয়ে পড়ে। পুষ্প অবাক হয়ে লক্ষ্য করে শিমুলের মুখে অভিমানের গাঢ় আস্তরণের প্রলেপ। ছেলেটা কি অভিমান করেছে? কেন? পুষ্প আর কাছে আসেনি বলে? পুষ্প কিছুক্ষণ শিমুলের পিঠের দিকে তাকিয়ে থাকে, কিন্তু শিমুলের নড়চড় নেই। পুষ্প হাত দিয়ে শিমুলের পিঠে চিমটি দেয়, খোঁচা দেয়। শিমুল শক্ত হয়ে পড়ে থাকে। পুষ্প পিছন থেকে জড়িয়ে ধরে। আমার পাগলাটা কি রাগ করেছে? শিমুল কথা বলে না। পুষ্পই আবার বলে, সরি, এই যে চলে এসছি। শিমুল এমন ভাবে শুয়ে আছে যে পুষ্পর পক্ষে নড়ানো সম্ভব না। কোনোভাবে পুষ্প শিমুলকে তার দিকে ফেরাতে পারে না। অগত্যা শিমুলের সামনে গিয়ে শুয়ে পড়ে। শিমুলের শক্ত করে রাখা হাত সরিয়ে শিমুলের বুকে যায়। এতেও কোনো হেলদোল নেই। পুষ্প শিমুলের মুখের দিকে তাকায়। ছেলেরা অভিমান করলে যে এত সুন্দর লাগে তা আগে কখনো দেখেনি। দেখবে কি করে? কোনো ছেলে তো তার সাথে অভিমান করেনি। পুষ্প হাত বাড়িয়ে শিমুলের গাল ঠোঁট ছুঁয়ে দেয়। কথা বলবে না? শিমুলকে রাগাতে বলল, শিমুল ভাই, ও শিমুল ভাই। পুষ্প আশা নিয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে।
নিশ্চুপতা দেখে পুষ্প ইঁদুরের মতন চিকন দাঁত দিয়ে শিমুলের ফর্সা গালে কামড় দেয়। শিমুল এবার নড়ে চড়ে আক্রমণকারীর দিকে তাকায়, কিন্তু কথা বলে না। পুষ্পর এবার রাগ হয়, রুমে আসেনি বলে এত অভিমান? কেন আসেনি একটু বোঝা দরকার ছিল না? পুষ্পর যে লজ্জা লেগেছে সেটা বুঝলো না। কেমন তকতক করে অভিমানের বহন নিয়ে ঘুরছে। অকারণে পুষ্পর চোখের পানি এসে জমে। শিমুলের বাহু থেকে উঠে নিতে চাইলে শিমুল আটকায়, টেনে আবার আগের জায়গায় শুয়ে বলল, কই যাও? পুষ্প মুখ নামিয়ে বলল, যেখানে ইচ্ছা। আমি রাগ করেছি, আমার রাগ ভাঙাও। পুষ্প আবার উঠতে চায় শিমুলের বলিষ্ঠ হাত থেকে। নিজের হাত জোড়াজড়ি করে ছাড়াতে ছাড়াতে বলে, পারবো না। আমার অভিমান ভাঙাতে এসে নিজেই অভিমান করে ফেলেছো। পুষ্প কথা বলে না। শিমুল পুষ্পকে পিছন থেকে জড়িয়ে ঘাড়ে সুড়সুড়ি দেয়। রাগ বলে পুষ্প খিলখিল করে হেসে ওঠে। শিমুল আদর আদর গলায় বলল, কত কষ্ট করে বউকে কাছে নিয়ে আসলাম, আর বউ কিনা আমাকে একা রেখে পালিয়ে বেড়ায়। এটা কি ঠিক কাজ? ঠিক কাজ। ঠিক কাজ না সুন্দরী। এই বুকের জ্বলন যদি দেখতে, তাহলে পালাতে না, বুকেই লুকাতে। শিমুল হাতের তালুতে মাথা রেখে বলল, সারাদিন আসলে না কেন? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে হাসে। শিমুলের কোকড়া চুল গুছিয়ে দেয়। সারাদিন কাজ করছিলাম। কাজ নাকি আমার থেকে লুকিয়ে থাকার ধান্দা? তুমি বেশি বোঝো। তা বুঝি, তা বেশি না বুঝলে এই সুন্দরীকে আটকাবো কি করে? পুষ্প শিমুলের বুকে মাথা লোকায়। শিমুল ফিসফিস করে বলল, এত জ্বালাও কেন? পুষ্প কথা বলে না। শিমুল চাতক পাখির মতন পুষ্পকে দেখে। খোঁচা খোঁচা দাড়ি দিয়ে পুষ্পকে ছুঁয়ে দেয়, নরম গালে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঘষে দেয়। শিমুল যখন পুষ্প নরম ঠোঁটে স্বর্গীয় সুখের অতলে ডুবে যাচ্ছে, তখনই দরজা ধাক্কিয়ে কেউ ডাকে। পুষ্প ছটপট করে উঠে নিতে চাইলে শিমুল উঠতে দেয় না। শক্ত করে আঁকড়ে ধরে বলল, এখন না, পরে প্লিজ। পুষ্প এবারের সবাইকে জমের মতন ভয় পায়। দরজা খুলতে দেরি হলে যদি আবার কিছু বলে। শিমুলের দিকে তাকিয়ে বলল, না গেলে খারাপ বলবে, শুনে আসি। শিমুল বাচ্চাদের মতন জেদ করে বলল, না। পুষ্প জোর করে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে পেশাকার আর সুইটি দাঁড়িয়ে। পুষ্পকে দেখে পেশাকার বলল, আমার মাথায় তেল দিয়ে উকুন খুলে দিবা, আসো। পুষ্প পিছন ফিরে দেখে শিমুল অসহায় চোখে তাকিয়ে আছে। পুষ্প না করে না, নতুন বউ হয়ে কথা অমান্য করা ঠিক না। পেশাকারের সাথে বেরিয়ে যায়। পেশাকার প্রথমে মাথায় তেল দেওয়ায়। সুইটি এসে পড়ল তার হাতে নেল পলিশ দিয়ে দিতে। পুষ্প চুপচাপ দিয়ে দেয়। তারপর পেশাকার মাথায় উকুন দেখতে বলে। পুষ্প সারা মাথা ঘেটে একটাও উকুন পায় না। ভয়ে ভয়ে বলল, বুবু মাথায় তো উকুন নেই। পেশাকার তেতে উঠে বলল, মন দিয়ে দেখো, উকুনে চুলকানিতে জীবন যায় যায় অবস্থা। পুষ্প আসরের আজান পর্যন্ত পেশাকারের মাথায় উকুন খোঁজে, কিন্তু একটাও উকুন পায় না। তখনই শিমুল রুম থেকে বেরিয়ে আসে। কালো ট্রাউজার, কালো গেঞ্জি পরে থমথমে মুখে ধূপ ধাপ পা ফেলে পুষ্পর সামনে দিয়ে বেরিয়ে যায়। শিমুলের এমন চেহারা দেখে পুষ্পর মন খারাপ হয়। বেচারি সারাদিন পুষ্পের সান্নিধ্য পাওয়ার জন্য ছটপট করছে। এখন যাও একটা পেয়েছিল, বুবুর জন্য তাও হলো না। শিমুল বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে পেশাকার আর সুইটি উঠে দাঁড়ায়। পেশাকার মাথায় চুল হাত দিয়ে ছেড়ে বলল, অনেক উকুন খুলেছো, যাও রুমে যাও। তারপর দুজনে মুচকি হাসতে হাসতে চলে যায়। পুষ্প রুমে এসে দরজা আটকে বিছানায় পা তুলে বসে। পেশাকার আর সুইটি যে তাকে শিমুল থেকে দূরে রাখতে এতক্ষণ আটকে রেখেছিল, এটা বেশ বুঝতে পারছে। শিমুলের অসহায় চাহনির কথা মনে হয়ে পুষ্প টুকরে কেঁদে উঠে। পলাশ নিধির ভাড়া বাসায় এসেছে। 2 রুম নিয়ে নিধি কলেজ পাড়ায় ভাড়া থাকে। আজকে একটা ক্লাস করে বাসায় চলে এসেছে। পলাশ প্রিন্সিপাল স্যারকে নিধির কথা জিজ্ঞাসা করাতে উনি জানালেন নিধি অসুস্থতা বোধ করাতে বাসায় চলে গেছে। নিধি তখনের বলা কথাটা পলাশের গলায় কাটার মতন আটকে আছে। সাহস করে প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞাসা করে, নিধি কি ফ্যামিলি নিয়ে থাকে? প্রিন্সিপাল হেসে বলে, নিধি তো এখনো বিয়ে করেনি, আর বাবা মাও নেই। কলেজ পাড়ায় ভাড়া বাসায় একাই থাকে। পলাশ চমকে যায়। সত্যি নিধি বিয়ে করেনি? প্রিন্সিপালের থেকে বিদায় নিয়ে তখনই চলে আসে। তার বুকটা শুকনো মরুভূমির মতন খা খা করে। নিধিরও কি এমন হয়? পলাশ দরজা নক করে দাঁড়িয়ে থাকে। নিধির আজকে এত কান্না পাচ্ছে যে কোনোভাবেও নিজেকে আটকাতে পারছে না। বাচ্চাদের মতন শব্দও করে কাঁদছে। ছেলেটা তাকে এত ভালোবাসে, কিন্তু দুজনের মাঝে কত বাধা। নিধির ইচ্ছা করে পলাশের বুকে একটা রাত শান্তি মতন ঘুমাতে। কতদিন হয়ে যাচ্ছে নিধি ঘুমায় না। দরজা নক করার শব্দ শুনে নিধি মাথা তুলে তাকায়।
কান্নার কারণে নিধির মুখের অবস্থা খারাপ। বেসিংয়ের সামনে দাঁড়িয়ে হাত ভরে মুখে পানি দেয়। তার কাছে কেউ আসার কথা না, ভাবলো বাড়িওয়ালা এসেছে। নিধি ওড়না গায়ে দিয়ে দরজা খোলে। দরজা খোলার সাথে সাথেই পলাশ ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পলাশ চোখ ভরে সাদা 3 পিস পরা উজ্জ্বল শ্যামলা গরনের মেয়েটাকে দেখে। মুখের দিকে তাকিয়ে পলাশের কপাল কুঁচকে যায়। বুঝতে পেরে এই ডাগর চোখ থেকে পানি ঝরছে। কান্না কেন করেছো? হঠাৎ পলাশের আগমন নিধির হজম হয় না। পলাশের হাত ধরে টেনে দরজার কাছে নিয়ে বলে, চোখ আছে তাই কাঁদছি, তুমি এসেছো কেন? পলাশ গম্ভীর গলায় বলল, পা আছে তাই এসেছি। ভালো করেছো, এখন চলে যাও। নিধি পলাশকে বের করতে চাইলে পলাশ নিধিকে দরজায় চেপে ধরে। বিয়ে কেন করনি? ইচ্ছে করেনি তাই। নিধি ছাড়ানোর জন্য জোরাজোরি করে। পলাশ নিধির কপালে নিজের কপালটাকে ফিসফিস করে বলল, সত্যি করে বলবে, আমার জন্য কি বুকটা একটুও পড়ে না? নিধি কিছু বলে না। কাজল কালো ডাগর ডাগর চোখ মিলে পলাশের দিকে তাকিয়ে থাকে। পলাশ আবার বলে, আমি কত রাত ঘুমাই না নিধি, কত রাত বুকে শান্তির বাতাস বয় না। আমাকে একটু শান্তি দাও না নিধি। নিধির চোখ বেয়ে আবার পানি পড়া শুরু হয়। পলাশের বুকে হাত রেখে পলাশকে দূরে সরাতে চায়। চলে যাও প্লিজ। পলাশ দূরে সরে না, নিধির চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। দুজনে অনেকক্ষণ দুনিয়া ভুলে দুজনকে দেখে। বন্য বাতাসের রেশ গায়ে লাগে। হঠাৎ করে দুজন দুজনের ভেজা ঠোঁট আঁকড়ে ধরে। স্থান কাল সময় সব ভুলে নিধি দুহাত দিয়ে পলাশকে নিজের দিকে টেনে নেয়। পলাশ নিধির ভালোবাসার মাথা পেতে নেয়। অধরে অধর মিশিয়ে ভালোবাসার সুধা পান করে। পলাশ আলতো গলায় বলে, চলো। নিধি তখন পলাশের বুকে মুখ গুজে কাঁদছে। পলাশের কথা শুনে বলল, কোথায়? পলাশ নিধির কপালে ভালোবাসার শুদ্ধতম চুমু দিয়ে বলল, বিয়ে করব। নিধি ধাক্কা দিয়ে পলাশকে সরিয়ে দেয়। জোরে জোরে শ্বাস ফেলে মাথায় হাত দিয়ে বলল, তোমাকে তো বিয়ে করব না। পলাশ নিধির দিকে তাকিয়ে বলল, কেন? নিধি কথা বলে না, পলাশকে ঠেলে বের করতে চায়। পলাশ শক্ত হয়ে দাঁড়িয়ে নিধির মুখের দিকে তাকিয়ে থাকে। নিধি শক্ত সামর্থ্য পুরুষের শক্তির সাথে পেরে ওঠে না। তারপরেও চেষ্টা করে বলল, আমি এই পর্যন্ত অনেক কষ্ট করে এসেছি। এসেছো, কিন্তু আমাকে বিয়ে করতে কি সমস্যা? নিধি পলাশের চোখের দিকে তাকায়। পলাশ, আমার দিকে একবার তাকাও, আমাকে নিয়ে ভাবো, তাহলে বুঝতে পারবে কি সমস্যা। সব সমস্যা বুঝে নেব, চলো আগে বিয়ে করি। নিধি তাচ্ছিল্যের সুরে বলল, এই সাহস তখন করেছিল যখন পাগলের মতন কেঁদে বাড়ির কাজের মেয়ে হয়ে থাকার আকুল আবেদন করেছিলাম। তোমার আব্বার পা ধরে তোমাকে চেয়েছিলাম, তুমি তো নিশ্চুপ ছিলে। যখন আমাকে নিয়ে নাটক বানিয়ে তোমাকে শোনানো হলো, তখনও তো তুমি আমাকে একবারের জন্য খোঁজ নিতে যাওনি। পলাশ অসহায় চোখে নিধিকে দেখে। আব্বা বলেছিল তোমার বিয়ে হয়ে গেছে। সব মিথ্যে ছিল। পলাশ তার আব্বাকে সব সময় ঘৃণা করে এসেছে। আজকে এই ধ্রুব সত্য জানার পর থেকেও আরো বেশি ঘৃণা করতে ইচ্ছা হচ্ছে। তারপরেও নিধিকে বলল, চলো বিয়ে করে ফেলি, বাকিটা আমি সামলে নেব। তুমি যে এখানে এসেছো তোমার আব্বা জানে? আব্বাকে বলে সব করতে হবে। হবে, আর না হলেও তুমি যাওয়ার পরে ঠিক তোমার আব্বার হুমকি ধামকি আমার কাছে চলে আসবে। এমন কিচ্ছু হবে না। নিধি পলাশকে দরজার সামনে দাঁড় করিয়ে বলল, একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন আত্মনির্ভরশীল সুপুরুষ একটা মেয়ের বেশি কাম্য, যেটা তুমি না। পলাশ অবাক চোখে নিধির দিকে তাকিয়ে থাকে। নিধি আবার বলে, ভালোবাসতে সাহস লাগে, যেটা তোমার নেই। তুমি প্রিয় মানুষকে আগলে রাখতে জানো না। আগলে রাখতে জানি না? নিধি পলাশের চোখে তাকিয়ে বলল, না। ভালোবাসো না? সত্যি করে বলবে? না। পলাশের চোখ মুহূর্তেই ছলছল করে ওঠে। পুরুষালী পুরু ঠোঁট কেঁপে ওঠে কিঞ্চিত। গভীর চোখ মিলে তাকিয়ে থাকে নিধি ফোলা চোখের দিকে। ঠোঁট নেড়ে বলল, তাহলে আমাকে জড়িয়ে কেন ধরলে? এমনি। আমার আদর পাগলের মতো কেন নিলে তুমি? পলাশের ছলছল চোখের দিকে তাকিয়ে নিধির বুক কেঁপে ওঠে। এমনি নিয়েছি, ভুল হয়ে গেছে। পলাশ বুকে হাত রেখে বলল, এইসব বলো না দিদি, বুকে খুব ব্যথা হয়, মরে যাওয়ার ইচ্ছে জেগে ওঠে। নিধি তেতে উঠে বলল,
যখন তোমার আব্বা আমাকে আর আমার পরিবারকে এই গ্রাম থেকে বের করে দিয়েছিল তখন আমার বুকে ব্যথা হয়েছিল। তোমার আব্বার উপর কিছু করতে পারবে? যদি পারো তাহলে আমার সামনে আসবে, এর আগে না। নিধি দরজা বন্ধ করে দেয়। পলাশ চুপ করে কিছুক্ষণ বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে, তারপর দ্রুত পায়ে বাড়ির উদ্দেশ্যে যায়। আজকে তার আব্বার সাথে বোঝাপড়া হবে। তার জীবন থেকে কতগুলো বছর চলে গেছে, এর দায় কার? সব প্রশ্নের উত্তর আজকে দিতেই হবে। নিধি জানলার গ্রিল ধরে নিঃশব্দে কাঁদে। তার মনটা আর্তনাদ করে বলে, আমার পলাশ ঠিক জয়ী হবে। পলাশের পেছনেই মন্টু ছিল, এতক্ষণ পলাশকে লুকিয়ে লক্ষ্য করছিল। পলাশ চলে যাওয়ার পর চেয়ারম্যানকে ফোন দিয়ে নিধির কথা জানায়। শিমুল রাত 9টায় বাড়িতে আসে। এতক্ষণ তিয়াসের সাথে ক্লাবে বসেছিল। বাড়িতে এসে শিমুল ঠান্ডা চোখে পুষ্পর দিকে পূর্ণ দৃষ্টি দেয়। রুমে এসে বাইরের কাপড় বদলে ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পর গিয়ে খাবার খায়। খাওয়ার সময় পুষ্পকে আশেপাশে আশা করেছিল, কিন্তু পুষ্পর ধারা কাছেও নেই। শিমুলের মেজাজ আবারও গরম হয়। কোনো দিকে না তাকিয়ে রুমে যায়। ফ্যান ফুল স্পিডে ছেড়ে দুহাত মেলে বিছানায় শুয়ে পড়ে। চোখের তারা ফ্যানের পাখায় নিবদ্ধ। পুষ্পকে ভীষণ মনে পড়ছে, অথচ গাধি মেয়ে রান্নাঘরেই দাঁড়িয়ে আছে। স্বামী যে রুমে একা একা পাখা ঘোরানিটা দেখে নিজেই ঘুরে যাবার পায়তারা করছে, তার কথা ভুলেই গেছে বোধহয়। শিমুলের চোখে তাকানো অপ্রকাশিত কথা সবটাই সূক্ষ্ম চোখে পুষ্প লক্ষ্য করছে। শিমুল আসার সাথে সাথে রুমে যেতে চেয়েছিল, কিন্তু পেশাকার বাধা দেয়। বলে রাতে খাবার সময় হয়েছে, খাবার রেডি করতে। পুষ্প মাথা নেড়ে টেবিলে খাবার রেডি করে। খাবার খাওয়ার সময় যখন পুষ্প শিমুলের কাছে আসতে চায়, তখন তিনি বলেন, তোমার শ্বশুর আছে, বিলাজের মতো কেন যাইতেছ? পুষ্প সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই বুঝি কেউ কিছু বলে ফেললো, এই বুঝি কেউ বকা দিল। সবচেয়ে ভয় পায় পেশাকারকে। উনি সুযোগ পেলে পুষ্পকে চোখা কথা বলেন। সবাই খাবার খাওয়ার পর যখন রুমে আসবে, তখন শওকত হাওলাদার পুষ্পকে ডাকে। এই প্রথম শওকত হাওলাদারের সাথে পুষ্পের সরাসরি কথা। মাথা নিচু করে শ্বশুরের কাছে আসে। শওকত হাওলাদার পুষ্পকে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করে। এই মেয়েটার জন্যই তার সব পরিকল্পনা উল্টোপাল্টা হয়ে গেছে। ইচ্ছা করছে লথ্থে দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। গম্ভীর গলায় বলল, আদা চা করতে পারো? পুষ্প মাথা নেড়ে বলল, জি। জলদি চা করে নিয়ে আসো। আর হ্যাঁ, আমি প্রতিদিন রাতে আদা চা খাই, মনে রাখবে। পুষ্প মাথা নেড়ে বলল, জি। পুষ্প দ্রুত পায়ে রান্নাঘরে যায়। চা করে শওকত হাওলাদারের কাছে গিয়ে চা বাড়িয়ে দেয়। উনি চা না নিয়ে হাত পিছিয়ে নিলেই পুষ্পর হাত থেকে কাপ পিরিচ পড়ে ভেঙে যায়। শওকত হাওলাদার তেতে উঠে বলল, মেয়ে, পরিবার থেকে কোনো শিক্ষা দেয়নি নাকি? পুষ্প থমথমে মুখে মাথা নিচু করে রাখে। পেশাকার ছুটে এসে আহা আহা করে ওঠে। কত সুন্দর কাপ পিরিচের সেট ছিল। পুষ্পর মাথায় ধাক্কা দিয়ে বলল, তা কাজও ঠিক মতো করতে পারে না, খালি পোলাদের মাথা খাইতে পারে। শ্বশুরের সামনে পেশাকারের এমন কথায় পুষ্পর খুব অপমান বোধ হয়। লজ্জায় গলা রোধ হয়ে আসে। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। রাবিয়া রান্নাঘর থেকে ছুটে আসে। পুষ্পর অবস্থা দেখে বলল, আর বকা দিয়ে না মা, বাচ্চা মানুষ বোঝে নাই। পেশাকার পুষ্পর গালে আঙুল দিয়ে খোঁচা দিয়ে বলল, কিসের বাচ্চা? ছেলে রোকাতে পারে, শিমুলের মতো ছেলের মাথা খেয়ে ফেলেছে, এইটা আবার বাচ্চা কিভাবে হয়? রাবিয়া একবার স্বামীর দিকে তাকায়। উনি বেশ আয়েশ করে সবকিছু পর্যবেক্ষণ করছে। হয়েছে তো আমার, একটা কাপই তো, আমি আবার কিনে নেব। একটা কাপ কি গোমতী নদী দিয়ে ভেসে ভেসে এসেছে? 2 দিনের মেয়ের জন্য আমার সাথে তর্ক করো? শওকত, কিছু বলবি না আব্বা? শওকত রাবিয়াকে ঘর কাঁপিয়ে ধমক দেয়। ওনার ধমক শুনে পুষ্প ঠোঁট উল্টে নিঃশব্দে ফুঁপিয়ে কেঁদে ওঠে। বেয়াদব মহিলা, আমার আম্মার ওপরে কথা বললে পিঠের চামড়া খুলে ফেলবো। শিমুল প্রথম থেকে দরজায় দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করছিল। তার আব্বার কথা শুনে গায়ের রক্ত জ্বলে ওঠে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে এগিয়ে আসে। শওকত হাওলাদারের চেয়েও গলার স্বর কাঁপিয়ে ফুলিকে ডাকে। ফুলি আসলে বলে, সব পরিষ্কার কর। তারপর তার বুবুকে বলে, পুষ্প আমার বউ, আমার বউ আমার মাথা খাবে নাকি আমার বুক খাবে এটা আমি বুঝবো, তুমি একদম নাক গলাবে না। শিমুলের কথা শুনে পেশাকার কিছু বলে না। শিমুল তেরা চোখে পেশাকারের দিকে তাকিয়ে থাকে। পেশাকার আর শওকত হাওলাদার চলে যায়। পুষ্প শিমুলের গলার স্বর শুনে আরো গলে যায়। ঠোঁট উল্টে শিমুলকে দেখে। রাবিয়া শিমুলকে ইশারা করে পুষ্পকে রুমে নিয়ে যেতে। শিমুল রুমে গেলে পুষ্প সাথে সাথে রুমে যায়। শিমুল রুমে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। শিমুল বুঝতে পারে তার আব্বা আর বুবু পুষ্পকে অপমান করতেই এসব করেছে। নিজের পরিবারের মানুষের এমন মন মানসিকতার পরিচয় পেয়ে শিমুল লজ্জিত।
পুষ্প বিছানায় বসে। শিমুল ফ্লোরে বসে পুষ্পকে জড়িয়ে ধরে। সরি। শিমুলের দিকে তাকিয়ে পুষ্প হাসার চেষ্টা করে। কেন? আমি তোমাকে খুব কষ্টের জায়গায় নিয়ে এসেছি। পুষ্প চুপ করে শিমুলকে দেখে। তাতে কি, এখানে তো আমার শিমুল আছে, এসব কষ্ট কিছুই না। শিমুল পুষ্পর হাঁটুতে মাথা রেখে বলল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পুষ্প মাথা নেড়ে বলল, আরে ফ্যামিলিতে এসব হয়ই, আমি মানিয়ে নিব, সমস্যা নেই। শিমুল পুষ্পর মন খারাপের বেলায় ডুবু ডুবু ভাব দেখে বলল, মন কি বেশি খারাপ? না। আচ্ছা, মুখ ধুয়ে আসো। পুষ্প শিমুলের কথা মতন মুখ ধুয়ে আসে। শিমুল পুষ্পর হাত ধরে ছাদে নিয়ে যায়। ছাদে গিয়ে দরজা আটকে পুষ্পকে কোলে নিয়ে নেয়। শিমুল হঠাৎ করে এমন কাজ করায় পুষ্প তার গলা আঁকড়ে ধরে। শিমুল পুষ্পকে নিয়ে হাঁটে। পুষ্প, এটা আমার প্রিয় জায়গা। তাই? হ্যাঁ। প্রিয় কেন? কিছু কিছু জিনিস এমনি প্রিয় হয়ে যায়, এদের প্রিয় হতে কোনো কারণ লাগে না। তাই? পুষ্প আকাশের দিকে তাকিয়ে বলল, আজকে কি পূর্ণিমা? শিমুলও চাঁদের দিকে তাকায়। গোলগাল চাঁদটা দেখে বলল, মনে হয়। পুষ্প মুগ্ধ চোখে দেখে। শিমুল মুগ্ধ চোখে তার নিজস্ব চাঁদ দেখে। কিছুক্ষণ এটা সেটা বলে পুষ্পর মন ভালো করার চেষ্টা করে। পুষ্প খিলখিল করে হেসে ওঠে। শিমুল হাসে। দেয়ালে হেলান দিয়ে বসে পুষ্পকে ইশারা করে কোলে বসার জন্য। পুষ্প টুপ করে শিমুলের কোলে বসে বুকে মুখ লোকায়। দুজনে এত কাছে থেকেও সারাদিন একটু কাছে আসতে পারেনি। পুষ্প শিমুলের বুকের ঘ্রাণ নেয়। এই বুকের শান্তির জন্য হলেও এইটুকু কষ্ট সয়ে নেওয়া যায়। শিমুল পুষ্পর কপালে চুমু দিয়ে বলে, আমার অন্ধকার রাজ্যে পূর্ণিমার চাঁদ হয়ে আসার জন্য তোকে ধন্যবাদ। আমি তোর কাছে এত 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 কৃতজ্ঞ যে সারা জীবন নিজেকে উজাড় করে ভালোবাসলেও মন ভরবে না। পুষ্প আদরে বিড়াল ছাড়ার মতন শিমুলের বুকে মিশে যায়। শিমুল মুচকি হাসে। মেয়েটার বুকে আসলে কি যে শান্তি লাগে, মনে হয় দুনিয়ার সব সুখ তার কাছে। পুষ্প চোখ তুলে তাকালে শিমুলের গভীর চোখের নেশা মাখানো তিত্তিরানো অনুভূতির পাগলা প্রলাপ স্পষ্ট দেখে। মুচকি এসে শিমুলের গালে হাত বোলায়। শিমুল চোখ বন্ধ করে নেয়। মেয়েটা তার জীবনের ভালোবাসা হয়ে এসেছে। বুকের গভীরে জায়গায় জায়গায় রঙের ছড়াছড়ি করে নেশা ধরিয়ে দিয়েছে। এখন থেকে তার প্রতিটা রাজ্যে উৎসবের আমেজে হৈ হৈ করে কাটবে, এটা বেশ বুঝতে পারছে। মাথা ঝুঁকিয়ে পুষ্পর কাছে গেলে পুষ্প বাধা দেয়। দুষ্টু গলায় ফিসফিস করে বলল, ছি, চাঁদ দেখছে। শিমুল পুষ্পর গালের উষ্ণ ছোঁয়া দিয়ে বলল, দেখো। শিমুলের চোখে নেশা গভীর হয়, সাথে ভালোবাসার পরিমাণও। পুষ্প ছটপট করে বলে, এটা ছাদ। শিমুল হাসে। পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে আরেক চাঁদের গায়ে ভালোবাসার কলঙ্ক লেপটে দিতে উদ্যত হয়। হাসি হাসি গলায় বলে, হোক। শিমুল বন্য হয় পুষ্পকে ভাসাতে চায়। পুষ্প আধো চোখ মেলে তার পাগলাকে দেখে। আসলে শিমুল পাগলা, তাহার পাগলা প্রেমিক। তাকে শূন্য তুলে যে সর্বসুখে কাঁদাতে পারে এমন পাগল প্রেমিক। সবাই খেয়ে দিয়ে যখন রুমে চলে যায় তখন পলাশ বাড়ি আসে। সন্ধ্যায় তার আব্বা বাড়িতে ছিল না বিধায় কথা বলতে পারেনি। ফোন দিয়েছিল কিন্তু ফোন রিসিভ করেনি। উপায় না পেয়ে ক্লাবে, চেয়ারম্যান অফিসে সব জায়গায় খুঁজেছে, কোথাও না পেয়ে আবার বাড়িতে আসে। শওকত হাওলাদার তখন বিছানায় বসে টিভিতে খবর দেখছে। পলাশ হন্তদন্ত হয়ে সামনে গিয়ে দাঁড়ায়। ছেলের এমন কাণ্ডে রাবিয়া খুব অবাক হয়। শওকত হাওলাদার ভাবলেশীন ভাবে তাকিয়ে থাকেন, যেন উনি জানতেন পলাশ আসবে। পলাশ কাছে এসে বলল, আব্বা, আপনি মিথ্যে কেন বলেছিলেন? শওকত হাওলাদার অবাক হওয়ার ভান করে বলল, কিসের মিথ্যা, কিসের কথা বলছো? পলাশ নিজের রাগ সংযত করে বলল, নিধির কথা। শওকত হাওলাদারের চোখে রাগের আভাস ফুটে ওঠে। তোমার কি মনে হয় আমি মিথ্যে বলছি? নিধির বিয়ে হয়নি আর আপনি আমাকে বলেছিলেন নিধির বিয়ে হয়ে গেছে। শওকত হাওলাদার পলাশের চোখের দিকে তাকায়, সহজ গলায় বলে, তাতে কি হয়েছে? পলাশের শরীরে রক্ত টক বকিয়ে ওঠে। কি হয়েছে তাই না? নিধিকে আমি ভালোবাসতাম। ওটা আবেগ ছিল। আবেগ? আমার অবস্থা আপনার চোখে পড়ে না? অবশ্য আপনার মতো বাপের চোখে পড়ার কোনো কথাও না। অতিভদ্র ছেলের মুখে এমন কথা শুনে শওকত হাওলাদার হতবম্ব। ওটা আবেগ ছিল। মুখ সামলেই কথা বলেছি, সম্মানও দিয়েছি, কিন্তু আপনি সেসবে সুযোগ নিয়ে নিজের পরিচয় প্রকাশ করেছেন। আমার সম্মান দেওয়ার কোনো দাম দেননি। আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। আপনি যে আমার আব্বা, এটা ভাবতে আমার ঘৃণা লাগে।
শওকত হাওলাদার বসা থেকে দাঁড়িয়ে যায়, চোখের বর্ণ রক্তিম হয়ে কোটর থেকে বেরিয়ে আসতে চায়। পলাশ, পলাশ বলে ডাকবেন না, আজকে থেকে আপনার পলাশ বলে কোনো ছেলে নেই। শওকত হাওলাদার ক্ষুদ্র চোখে রাবিয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, রাবেয়া তোমার ছেলেকে সামলাও। রাবিয়া পলাশের এমন রূপ এই প্রথম দেখল। পলাশ জন্মের পর থেকেই নদীর মতন শান্ত, রেগে গেলেও চুপচাপ হজম করার ক্ষমতা প্রচুর, কিন্তু আজকে হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝে উঠতে পারছে না। অনেক বছর আগে নিধি নিয়ে এখন আবার কিসের আলোচনা সেটা ধরতে পারছে না। তারপরেও পলাশের দিকে এগিয়ে যায়, হাতের বাহু ধরে টেনে বলে, কি হয়েছে আব্বা? মাকে বলবি চল, আয় বাইরে আয়। পলাশ মায়ের বাঁধন থেকে হাত ছাড়িয়ে বলে, কিচ্ছু হয়নি আম্মা, শুধু আমার জীবন থেকে সুখ নামক শব্দটা চলে গেছে। শওকত হাওলাদার নাক কুঁচকে বলেন, এই ছোট লোকের বাচ্চার জন্য তো সুখ চলে গেছে। আপনার চোখে সবাই ছোট লোক, বড় লোক শুধু আপনি। শিমুল বিয়ে করার সময় এগুলো বলেছেন, এগুলা বলে পরিচয় দিয়েছেন আপনি কত বড় নিচু মনের মানুষ। আমার মুখে মুখে তর্ক করিস, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। পলাশ 2 কদম এগিয়ে যায়, নিজের গাল দেখিয়ে বলে, নিন থাপ্পড় দিন, তারপরে আমি আমার পথই থাকবো। পলাশের কথা শুনে শওকত হাওলাদার নিজেই একটু অবাক, ছেলেটা এমন রাগী বোঝাই যায় না। আচ্ছা, কি চাস সেটা বল। আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আচ্ছা, যা ভালো হয় কর, আমি আর কিছু বলবো না। পলাশ তার আব্বার এইরূপ উত্তর শুনে অবাক হয়। উনি তো এই কথা বলার মানুষ না। পলাশের হঠাৎ করেই মনে হলো তার আব্বা নিধির কথা জেনে যায়নি তো। অবশ্য এলাকার চেয়ারম্যান হয়ে এসব জানা কোনো বড় ব্যাপার না। পলাশ তার আম্মার দিকে ফিরে বলল, আম্মা, বউ নিয়ে আসবো। রাবিয়া কিছু বলার আগেই শওকত হাওলাদার হিসিয়ে বলে, ওই মেয়েকে এই বাড়ির সীমানায় আনলে তোর আম্মাকে তালাক দিয়ে বের করে দেব, মনে রাখিস। রাবিয়া পাথর হয়ে তার স্বামীকে দেখে। এত বছরের সম্পর্ক কি এতই ঠুনকো যে কথায় কথায় তালাকের নাম চলে আসে? ওনার চোখ ছলছল করে ওঠে। পলাশ বলে, তাহলে আর এই বাড়ি আসবো না, বিয়ে করে বউ নিয়ে থাকবো। দেখি আপনি কি করেন। বিয়ে করবি? করবই। নিধির দেহটা আস্ত পেলেই তো বিয়ে হবে, যদি আস্ত না পাস তাহলে? পলাশের বুকটা কেঁপে ওঠে। মানে? শওকত হাওলাদার ঠোঁট বাঁকিয়ে হাসে। মানে কিছু না, রাবেয়া রাত হয়েছে, দরজা বন্ধ করো। আব্বা নিধির কিছু হলে আমি কিন্তু আপনাকে জ্যান্ত খবর দেব, বলে যাবেন না আমি আপনারই সন্তান। আপনার মতো নিষ্ঠুর হতে পারি? যা যা। পলাশের বুদ্ধিমান মস্তিষ্ক তার আব্বার কথার ধরন বুঝতে বেশি সময় নেয় না। হন্তদন্ত পায়ে বেরিয়ে যায়, কাপা কাপা হাতে বাইক স্টার্ট করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমার নিধির যেন কিচ্ছু না হয়। একবার হারিয়ে আবার পেয়েছি, এবার হারাতে চাই না। আল্লাহ সহায় হও। পলাশ যখন নিধির বাসায় যায় তখন দেখে নিধির দরজা চাপানো। ধাক্কা দিয়ে খুলে নিধি নিধি বলে কয়েকবার ডাকে। কোনো সারা শব্দ না পেয়ে নিধির শোয়ার রুমের দিকে এগিয়ে যায়। ওখানে গিয়ে পলাশের কলিজা মুচড়ে ওঠে। নিধি, তার নিধির উপর আস্ত এক মানব পুরুষালী ছোঁয়া নারীদেরও ছিন্ন ভিন্ন করতে ব্যস্ত। নিধি পাগলের মতন ছটপট করছে, মুখ বাঁধা, বিদায় ও আ ছাড়া আর কোনো কথা বের হচ্ছে না। পলাশ টুকরে কেঁদে ওঠে। আল্লাহ, এটাও দেখার বাকি ছিল, এর যে মরণ ভালো ছিল না। ভোর সকালে পেশাকার শিমুলের দরজা জোরে জোরে আঘাত করে। কোনো সাড়া না পেয়ে গলা ছেড়ে ডাকে, শিমুল, শিমুল রে, তোর বউ কই, উঠাইয়া দে। এই বলে আরো জোরে জোরে দরজা ধাক্কায়। এই মাইনা, উঠো না কেন? লাজ শরম কিচ্ছু নাই। মা বাপ কি শিখাইছে? এই জন্যই বড় ঘর থেকে মেয়ে আনা লাগে। এত বেলা হলো এখনো ঘুমায়, যেন নবাবের মেয়ে ধরে এনেছে। কাঠের দরজায় ধূপধাপ শব্দ আর পেশাকারের জোরে কথা শুনে শিমুল আর পুষ্প দুজনেরই ঘুম ভেঙে যায়। ঘন্টা 2 আগেই দুজনে ঘুমিয়েছে। পুষ্প সারাদিন আতঙ্কে কাটলেও সারা রাত যায় স্বপ্নের মতন। শিমুল তার অদৃশ্য চাঁদিরে নরম পাখিকে আঁকড়ে রাখে। পুষ্প শিমুলের সান্নিধ্যে এসে সব কষ্ট ভুলে যায়। তার মনে হয় এত সুখে না জানি মরণ হয়ে যায়। পেশাকার তখনও বলে, কি গো, কথা কানে যায় না? সারাদিন জামাই বুকে নিয়ে ঘুমাইতে হয়? পুষ্প তড়াক করে উঠে বসে। শিমুল হাত বাড়িয়ে কোমর জড়িয়ে ধরে রাখে। খবরদার উঠবে না, চুপচাপ শুয়ে থাকো।
বুড়ি ক্যাটকে দিয়ে চলে যাবে। পুষ্প শিমুলের চুলে হাত রাখে। এখন দরজা না খুললে সারাদিন অশান্তি করবে। পুষ্প চায় না ঘরে কোনো অশান্তি হোক। মাথা নেড়ে বলল, শুনে আসি কি বলে। আমি জানি গেলে আর আসবে না। পুষ্প হাত দিয়ে শিমুলের কপাল এলোমেলো চুল সরিয়ে মাথা ঝুঁকিয়ে তার কপালে গভীর চুমু এঁকে বলে, আসবো। পেশাকের ডাক তখন লাগাম ছাড়া। অগত্যা শিমুল পুষ্পকে ছেড়ে বালিশে মাথা রাখে। পুষ্প বিছানা থেকে নেমে গায়ের কাপড় টেনে টুনে ঠিক করে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খোলার সাথে সাথে পেশাকার চোখ পাকিয়ে তাকায়। পুষ্প পাশে দাঁড়ানো সুইটির দিকে তাকায়। সুইটি মুখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। বুবু ঘুমিয়েছিলাম। শিমুল যেন না শুনে এমন করে পেশাকার বলল, সারা রাত জামাইয়ের কাছে থাইকা মন ভরে না, সকালেও থাকা লাগে। পুষ্প লজ্জায় মাথা নিচু করে ফেলে। পেশাকার পুষ্পর মাথা ধাক্কা দিয়ে বলে, খেয়া জাল থেকে 1 কেজি ছোট মাছ এনেছে, কেটে কুটে রাখবা, জলদি চলো। পুষ্প আমতা আমতা করে বলল, আচ্ছা আসছি। আসছি আসছি কি? হ্যাঁ, মাছ তো নরম হয়ে যাবে, তাড়াতাড়ি আসো। পুষ্প পিছন ফিরে শিমুলের দিকে তাকায়। আপনি যান, আমি আসছি। পেশাকার পুষ্পর হাত খাবলে ধরে। এক্ষুনি আসো। পুষ্প মুখ কাচুমুচু করে বলে, বুবু আমার গোসল বাকি। পেশাকার ঝটকা মেরে পুষ্পর হাত ছুঁড়ে ফেলে। ছি ছি, তুমি অপবিত্র অবস্থায় আমার সামনে এসেছো কেন? পুষ্প মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অসভ্য মাইয়া কোথাকার, এই অবস্থায় ঘরে যা ধরবা তাই অপবিত্র হয়ে যায়, আর তুমি আমারেও ধরে ফেলেছো। বেলাজ মাইয়া, মানুষকে দেখাও যে তোমার জামাই আছে, তাড়াতাড়ি বেরিয়ে আসবা। তারপর চলে যেতে নিয়ে আবারও ঘুরে পুষ্পর আপাদ মস্তক দেখে বলে, ছি ছি, এমন বউ ঘরে থাকলে ঘরের উন্নতি হয় না, অলক্ষী। পেশাকার চলে গেলে পুষ্প দরজা বন্ধ করে। শিমুল হাতের উপর মাথা রেখে তাকেই দেখছে। পুষ্প তাকিয়ে মলিন হাসে। তারপর দ্রুত পায়ে বাথরুমে ঢুকে যায়। বাথরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে মুখে হাত চেপে ফুপিয়ে কেঁদে ওঠে। পেশাকারের সব কথা রাবিয়ার কর্ণগোচর হয়। বসার ঘরে তার শ্বশুর আয়েশ করে বসে রাবিয়ার কথা শুনছে। উনিও বউয়ের কথায় পুষ্পকে জব্দ করার জন্য ভোর সকালে তিতাস মাছের আড়ত থেকে ছোট মাছ কিনে এনেছে। রাবিয়া হাতের কাজ ফুলির কাছে দিয়ে পেশাকারের কাছে যায়। পেশাকার ততক্ষণে স্বামীর সাথে বসে হাসাহাসি শুরু করেছে। ওনাদের সাথে তার ননদ আসমা আর ভাগ্নি সুইটিকে দেখে রাবিয়ার মনটা বিষিয়ে যায়। সুইটির নির্লজ্জতায় তিনি যার পরনায় হতাশ। মেয়ে মানুষ সাথে নির্লজ্জ হলে কি তাকে আর মেয়ে বলে? শিমুলের পিছনে যেন আঠার মতন লেগে আছে। যে বোঝা কাঁধে নিতে চায় না তাকে কি জোর করে কাঁধে তুলে দেওয়া যায়? রাবিয়া মাথা ঘুরিয়ে একবার শিমুলের ঘরের দিকে তাকায়। শিমুল আর পুষ্পর যে সামনে বিপদ আছে এটা বেশ আঁচ করা যাচ্ছে। উনি আবার রান্নাঘরে ফিরে যান। রাবিয়ার মনটা যন্ত্রণার কাতর। কাল রাত থেকে পলাশ বাড়ি নেই। সেই যে রাগ করে গেল আর ফেরেনি। তিনি রাত 3টে পর্যন্ত অপেক্ষা করে বসেছিলেন। মোবাইল ফোন দিয়ে মোবাইল বন্ধ পায়। এত রাত ছিল বিধায় শিমুলকে ডাকেনি। সিদ্ধান্ত নেয় শিমুল ঘুম থেকে উঠলেই পলাশকে খুঁজতে পাঠাবে। পলাশ হসপিটালের বেডে চুপচাপ বসে আছে। তার চোখ নিধির মুখে স্থির। এমন মিষ্টি একটা মেয়ের সাথে এমন কাজ করতে তার আব্বার বুকটা কাঁপলো না? শত্রু তো শত্রুর এমন ক্ষতি করতে চায় না। শওকত হাওলাদার জানে নিধিকে পলাশ পাগলের মতন ভালোবাসে, তারপরেও নিধিকে আঘাত করতে ভাবলো না। এ কেমন বাবা? মানুষ নাকি ছেলে মেয়ের সুখের জন্য দুনিয়ায় বাজি ধরতে পারে, আর উনি কিনা নিজের বড়াই অহংকার বজায় রাখতে পশুর মতন আচরণ করলো। নিধি নড়ে চড়ে ওঠে, আস্তে ধীরে চোখ খুলে। পলাশকে দেখে ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ওঠে। ডাগর ডাগর চোখের কার্নিশ পেয়ে পানি গড়িয়ে কানের লতি ছুঁয়ে যায়। ফিসফিস করে বলে, পলাশ। পলাশের দু চোখ ঝাপসা হয়ে আসে। ঝাপসা চোখে নিধির বাম হাতটা শক্ত করে নিজের হাতে পুড়ে নেয়, যেন আশ্বাস দিচ্ছে, ভয় পেও না, আমি আছি। নিধি আর কিছু বলে না। ঘুমের ওষুধের প্রভাব আবারে চোখ বন্ধ করে ফেলে। পলাশ নিধির হাত তার ঠোঁট শুয়ে দেয়। হাতটা গালের সাথে মিশিয়ে ভাবে, কালকে যদি আরেকটু দেরি হতো তাহলে কি হতো। পলাশের চোখের পর্দায় কালকের ভয়ঙ্কর চিত্রটা ভেসে ওঠে। নিধির উপরে পড়ে থাকা বলিষ্ঠ দেহের পুরুষটা নিজের পুরুষত্বের তেজ দেখাতে মরিয়া তখন পলাশ পিছন থেকে জাপটে ধরে। হঠাৎ করে কাজে বিঘ্ন ঘটাতে লোকটা পাল্টা আক্রমণ করতে পারে না, কিন্তু পর মুহূর্তেই পলাশের দিকে আক্রমণ করে। পলাশ খেয়াল করে দেখে এটা তার আব্বার চেলাপেলার একজন, নাম রাকিব। এই ছেলেটা নেশা করার জন্য কয়েকবার পুলিশের দৌড়ানি খেয়েছে। পলাশ কিছু বুঝে ওঠার আগে রাকিব ঘুষি দিয়ে পলাশের নাক রক্তাক্ত করে ফেলে। পলাশ নাকে হাত দিয়ে রক্ত দেখে রাকিবের দিকে তাকায়। রাকিব তার লাল দাঁতগুলো বের করে হাসে। ভাইজান,
চাচার আদেশ আমি পালন করতে আসছি, আপনি চইলা যান। পলাশের শরীরেও শক্তি কম নেই, কিন্তু কখনো মারামারি করে অভ্যস্ত না, বিদায় হঠাৎই আক্রমণ করতে পারল না। রাকিবের মুখের কথা শুনে তার রক্ত টক বকিয়ে ফুটে ওঠে। গায়ের সর্বশক্তি দিয়ে রাকিবের উদাম পেটে লাথি দেয়। রকিব ছিটকে গিয়ে ড্রেসিং টেবিলের উপর পড়ে। নিধি হাত দিয়ে মুখের বাঁধন খুলে নিজের অবস্থা দেখে ভয়ে ডুকরে কেঁদে ওঠে। রকিবের আনা ছুরিটা ড্রেসিং টেবিলের কোনায় অবহেলায় পড়ে আছে। রকিব মাথা তুলে ছুরিটা হাতে নেয়, হাতে নিয়ে পলাশের বুকের দিকে সোজা টেনে দেয়। রকিবকে আক্রমণ করতে দেখে পলাশ সরে যায়, কিন্তু হঠাৎ ধারালো কিছুর আঘাতে পলাশের ডান হাতের বাহু ব্যথায় নীল হয়ে জানান দেয় রক্তের স্রোত। পলাশ তার হাতের ক্ষতর দিকে যখন তাকিয়ে আছে, তখন রাকিব রক্তাক্ত ছুরি হাতে নিধির বিছানার দিকে এগিয়ে যায়। তোরে না খাইতে পারলে নাই মরতে তো পারমু। বিয়ে পুরুষের এমন অবস্থার সাথে এই ভয়ঙ্কর লোকের বিশ্রী কথায় নিধি কুকড়িয়ে যায়। পলাশ বলে আর্তনাদ করে ওঠে। পলাশ ততক্ষণে রকিবের কোমর পিছন থেকে টেনে ধরেছে। রকিব সোজা হলে পলাশ ধস্তাধস্তি করে ছুরিটা রকিবের হাত থেকে তার হাতে নিয়ে নেয়। একটু দেরি না করে রকিবের পেটে আঘাত করে। রকিব আর্তনাদ করে ওঠে। পলাশের দিকে তাকিয়ে এক ছুটে বেরিয়ে যায়। পলাশ তাড়া করে নাগাল পায় না। সে নিধির কাছে ফিরে এসে দেখে নিধি অজ্ঞান হয়ে গেছে, গায়ের জামা ছিঁড়ে ছিন্ন ভিন্ন করা। পলাশ পানি এনে নিধির চোখে মুখে পানি দেয়। নিধি জ্ঞান ফেরে না। রাত 3টে পর্যন্ত অপেক্ষা করে হাসপাতালে নিয়ে যায়। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জানায় যে নিধির কোনো ক্ষতি হয়নি, আর একটু দেরি হলেই সর্বনাশ হতো। অতিরিক্ত ভয়ের কারণে অজ্ঞান হয়ে গেছে, আর ভয়টা মনে আঘাত করে রোগীকে, স্মরণ করেই দিচ্ছে যে এখনো বিপদ আছে, তাই তো জ্ঞান ফিরতে দেরি হয়েছে। ডাক্তার পলাশের পরিচিত, উনি একটা ঘুমের ইঞ্জেকশন দিয়েছেন, কিছু ওষুধ হাতের শিরায় স্যালাইনের মাধ্যমে দিচ্ছে। পলাশ শওকত হাওলাদারকে ছাড়বে না, এবার বোঝাপড়া হবে। কিভাবে এমন নিকৃষ্ট কাজ করলো? পুষ্প বাইরের টিউবওয়েলের পাড়ে মাছ কাটতে বসে। রাবিয়া আর একটা বটি এনে নিজেও বসে। এতগুলো মাছ একা কাটা সম্ভব না। পুষ্প শাশুড়িকে দেখে মিষ্টি করে হাসে। রাবিয়া মাছ কাটতে কাটতে বলল, পুষ্প, তোমাকে একটা কথা বলি। পুষ্প রাবিয়ার দিকে তাকিয়ে বলল, জি আম্মা, বলেন। রাবিয়া পুষ্পর দিকে এক পলক তাকায়। সুইটি যে শিমুলকে পছন্দ করে, সবাই সুইটিকে বিয়ে করাতে চেয়েছিল, সে কথা জানো? শাশুড়ির মুখে এমন কথা শুনে পুষ্প বলল, জি উনি বলেছে। সবাই পরিকল্পনা করছে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে সুইটি নিজে শিমুলের বউ হবে। পুষ্প চোখ বড় বড় করে তার শাশুড়িকে দেখে। রাবিয়া মাছ কাটতে কাটতেই বলে, তাই ওনারা তোমার সাথে এমন জঘন্য ব্যবহার করছে। পুষ্প বুঝতে পারে না তার কি করা উচিত। কি করবো আম্মা? মেনে নেবে, মানিয়ে যাবে, চুপ থাকবে, তাহলে সংসারে শান্তি আসবে। এই চিন্তা মাথা থেকে ফেলে দাও। এই আমাকে দেখো, চুপ থেকে জীবনের এতগুলো বছর এই বাড়িতে কাটিয়ে দিলাম, অথচ কারো কাছে আমার বিন্দু মাত্র দাম নেই। আমার সাথে সবাই যা করেছে, আমি চাই না তোমার সাথেও তা হোক। কেউ কটু কথা বললে প্রতিবাদ করবে, অবশ্যই বেয়াদবি করে না, শালীন ভাষায় সুন্দর করে বুঝিয়ে দেবে কোনটা সঠিক কোনটা ভুল। তুমি নরম থাকলে আঘাত পাবে, তোমাকে শক্ত হতে হবে। কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। এই কথাটা আসলেই সঠিক। আমার সাথে যা হয়েছে তা আবার তোমার সাথে হতে পারে না। আমার শাশুড়ি যা করেছে, এটা যদি আমি করতাম তাহলেও মানা যেত, কিন্তু উনি দাদি শাশুড়ি হয়ে এই কাজগুলো করেছে। আমি চাই তুমি শক্ত থাকবে, প্রতিবাদ করে নিজের স্থান দেখিয়ে দেবে, ভয় পাবে না, আমি তোমার সাথে আছি। পুষ্প হা করে শাশুড়ির কথাগুলো শোনে। রাবিয়া পুষ্পর দিকে তাকিয়ে বলল, কি ভাবছো আমি শাশুড়ি হয়ে কিভাবে সব শিখিয়ে দিচ্ছি? শিখাচ্ছি কারণ তুমি আমার কাছে আমার ছেলের বউ না, তুমি আমার মেয়ে। আমি চাই না আমার মেয়ে কারো কথায় কষ্ট পেয়ে লুকিয়ে কাঁদুক। পুষ্পর চোখ বেয়ে পানি পড়ে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন ভালো শাশুড়ি তার কপালে রাখার জন্য। শিমুল ঘুম থেকে ওঠে, বাইরে এসে পুষ্পর কাছে দাঁড়ায়। রাবিয়া ছেলেকে দেখে ইশারায় পাশে বসতে বলে। শিমুল কাছে আসলে পলাশের ব্যাপারে সব সংক্ষিপ্ত আকারে বলে। শিমুল অবাক হয়ে বলে, এত কিছু ঘটে গেছে আর তুমি আমাকে এতক্ষণে জানাচ্ছ? রাবিয়া ছেলের মুখের দিকে তাকায়। রাতে জানাতে চেয়েছিলাম, কিন্তু এত রাত বলে ডাকিনি। এত রাত তো কি হয়েছে, ডাকা যায় না? আমার ভাই এত বিপদে আর আমি কিনা বাড়িতে বসে আছি। শিমুল দ্রুত পায়ে রুমে যায়। পলাশ তার যে উপকার করেছে এটা শোধ করার মতন না, আর আজকে পলাশ কিনা বিপদে পড়ে আছে। শিমুল তিয়াসকে ফোন করে কাপড় বদলে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে। সকাল 8টার দিকে নিধির ঘুম ভাঙে। পলাশ নিধির কপালে হাত ছুঁয়ে বলে,
কেমন লাগছে নিধি? নিধি মাথা নেড়ে বলল, ভালো। কিছু খাবে? বলো এনে দিই। নিধি কিছুক্ষণ পলাশের মুখের দিকে তাকিয়ে বলল, আমার যে ছেলেটার সাথে বিয়ে ঠিক হয় পারিবারিক সমস্যার কারণে উনি হঠাৎ করেই না করে দেয়। আব্বা ভীষণ ভেঙে পড়ে। আমি অবশ্য খুশিই ছিলাম, কিন্তু আমার খুশি বেশিক্ষণ টিকলো না। তোমার আব্বা ওনার এক সহযোগীর সাথে আমার বিয়ে ঠিক করে দেয়। কৌশলে আব্বাকে ট্রান্সফার করে অন্য জেলায় পাঠায়। বিয়ে ঠিক হওয়ার পরে আব্বা জানতে পারে লোকটা ইয়াবার সাথে যুক্ত। আশেপাশের এলাকায় উনি ইয়াবা সাপ্লাই দেয়। আব্বা বিয়ে দিবে না, নাকচ করে দেয়। এটা শুনে তোমার আব্বা সন্ত্রাস দিয়ে আমাদের বাসায় যায়। আমার আব্বা আম্মা তো ভয়ে শেষ। আব্বা সাহস করে জানায় উনি মেয়ের বিয়ে দিবে না। তোমার আব্বা আমার আম্মা আর আব্বাকে অনেক হুমকি দেয়, কিন্তু তাও যখন রাজি হচ্ছিল না তখন উনি হুমকি দিয়ে বলে, আমি যদি ফের তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে উনি উনাদের মেরে ফেলতে একবারও ভাববে না। আমার আম্মা আব্বা জীবনের সংকট দেখে আমি রাজি হয়ে জানাই আর কখনোই কথা বলার চেষ্টা করব না। উনি দলবল নিয়ে আবার চলে আসে, কিন্তু আমি তো তোমাকে ভুলতে পারি না। অর্ধ পাগল হয়ে গিয়েছিলাম। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে নিজেকে সামলিনি। কিন্তু হঠাৎ করে একদিন আব্বা অফিস থেকে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি আর আম্মা অসহায় হয়ে পড়ি। আব্বার কথা ভেবে আম্মা সারাদিন কাটতো। একদিন সকালে উঠে দেখি আম্মা ঘুমেই চলে গেছে। এই এত বড় দুনিয়ায় আমি একা হয়ে পড়ি। কিভাবে কি করব? যখন রাস্তা পাচ্ছিলাম না তখনই আমার নানা উনার কাছে আমাকে নিয়ে যায়। উনার কাছ থেকে লেখাপড়া শেষ করি। তুমি মনে বাসা বেঁধে থাকলেও আমি নিজেকে প্রতিষ্ঠিত করার অপেক্ষায় ছিলাম। এখন তো আব্বা আম্মাও নেই, কাউকে হারানোর ভয় নেই। তাই তোমার সান্নিধ্যে এসেছিলাম। তোমাকে দেখব বলে ভেবেছিলাম বিয়ে করে ফেলেছো, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে তুমিও আমার মতোই আশায় আছো। কিন্তু তোমার আব্বা তো আমাকে ছাড়লেন না, ঠিক আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য কুকুর পাঠিয়ে দিলেন। উনি আসলে আমাকে বাঁচতে দিবে না। নিধি থামে, জোরে জোরে শ্বাস ফেলে, চোখ বন্ধ করে। চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে। পলাশ হতভম্ব হয়ে বসে আছে। তার অগোচরে তার আব্বা এত কাহিনী ঘটিয়ে ফেলেছে, অথচ সে জানেই না। আবারও নিজের ওপর রাগ হয়। নিধির ভেজা মুখের দিকে তাকিয়ে বলল, বিয়ে করবে আমাকে? নিধি চোখ খুলে পলাশকে দেখে। দুর্বল হাতে পলাশের চুলে হাত রেখে বলল, মেয়েদের সবচেয়ে দামি জিনিস হলো তার সম্মান। তোমার কাছে আসার অপরাধে যদি তোমার আব্বা আমার সম্মান ছিনিয়ে নিতে একবার না ভাবে, যদি বিয়ে করি তাহলে জবাই করতে সেকেন্ডও ভাববে না। পলাশ আজকে যদি চুপ থাকে তাহলে নিধিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে। নিধির হাতটা নিজের হাতের মুঠোয় পুরে বলল, হেঁটে যেতে পারবে নাকি কোলে করে নেব? নিধি অবাক হয়ে বলল, কোথায়? কাজী অফিসে। আমি কি বলছি বিয়ে করব? না। তাহলে? পলাশ নিধির হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বলল, আজকে সব আমার কথাই হবে, আর আমি পড়তে চাই না। এখন থেকে যে বাধা হয়ে আসবে তাকেই আমি পুড়িয়ে দেব। শিমুল আর তিতাস ব্যস্ত পায়ে পলাশের কাছে এসে দাঁড়ায়। নিধির দিকে তাকিয়ে আলতো হাসে। শিমুলকে দেখে পলাশ হাসে। সে জানতো তার ভাই তাকে ঠিক খুঁজে বের করে নেবে।